ভারত একেবারে তার গায়ের জ্বালাটা শুরু হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনাকে পেলে পুষে মানুষ করেছে, আরো অনেক কিছু আদায় করে নিত এই 5 বছরে, সেই টাইমে এসে একেবারে ব্যাঘাত ঘটে গেছে। তাদের তো মন খারাপ হওয়ারই কথা, মানে তারা ডিসইনফরমেশন ছড়াবে না, এটাই তো অবাস্তব জিনিস। তারা এটা করবে, এটাই স্বাভাবিক। আমি তো বলি যে শেখ হাসিনা তো বাংলাদেশের হয়ে কখনো শাসন করে নাই। শেখ হাসিনা ছিল দিল্লি দাসী, দিল্লির পারপাসটাকে সে সার্ভ করেছে। প্রত্যেকটা জায়গায় দেশ বিক্রি করার মতো কাজ করেছে। আদানির চুক্তি থেকে বলেন, ইলেকশনের আগে বলেন, নদ নদীর টার্মস এর কন্ডিশনের হিসাব দিয়ে বলেন, যেটা যা করেছে। বাংলাদেশে কিছুদিন না শেখ হাসিনা যদি থাকতো, দেখতেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের ভেতর দিয়ে ওদের 7 সিস্টার্সের রাজ্যগুলোর সাথে ট্রেন যোগাযোগ করে ফেলতো, এবং বিভিন্ন জায়গায় বন্দরগুলা থেকে শুরু করে যে ধরনের বেনিফিট পাওয়া শুরু করেছিল, তাতে আদতে দেশ বিক্রির কথাই বলতে পারি। এবং তাদের ভাষাটাই কেমন ছিল, দিল্লি খুশি তো আমরা খুশি। তার মন্ত্রীরাই বলতো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, বলেছে তো শেখ হাসিনা নিজেই বলেছে, ভারতকে যা দিয়েছি সারা জীবন তা মনে রাখবে। কি দিয়েছে এত? এবং প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় বসিয়েছেও ভারত। কথাটা অনেকেই ঢাক ঢাক গুড়গুড় করে বলতে পারে। প্রণব মুখার্জির বই যেটা আছে কোয়ালিশন ইয়ার্স, এইটা বাংলাদেশের মানুষের পড়া উচিত। পড়লে তারা দেখতে পারবে ওই 1-11 সরকার যে ছিল, জেনারেল মইনু আহমেদকে সেফ এক্সিট দেওয়ার জন্য হাসিনার সাথে কিভাবে মিলমিশ করার চেষ্টা করেছে প্রণব মুখার্জি, এগুলো তো তার বইয়ের ভেতরেই একটু একটু বর্ণনা চলে আসছে। তাহলে ফ্যাক্ট কি ঘটেছে এটা তো বুঝবার কথা। 2014 সালের ওই যে অর্ধেকের বেশি আসনে ভোটই হয় নাই, এরশাদকে নিয়ে এসে কিভাবে সুজাতা সিং কি ব্যবস্থা করেছিল, এই ধরনের কলঙ্কিত অধ্যায় তো বাংলাদেশেই আছে। 2018 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে, 2024 সালে তো মনে আছে যে আওয়ামী লীগের নমিনেটেড এমপিরা তারা বলতো আমরা ভারতের প্রার্থী। কি ধরনের নির্লজ্জতা করেছে তারা, আমার মনে হয় এই উদাহরণটাই যথেষ্ট। সো ভারত যেটা হয়েছে, তারা তো বাংলাদেশকে অঘোষিত রাজ্যের মতো ব্যবহার করতো। এমনকি তাদের নিজেদের যে রাজ্যগুলো আছে সেগুলোরও কিন্তু স্বকীয়তা বোধ আছে, স্বায়ত্তশাসন আছে, পার্টিকুলার কিছু ইস্যু বাদ দিয়ে। আর বাংলাদেশে তাদের ছিল একচ্ছত্র আধিপত্য। সো হঠাৎ করে তাদের দিল্লি দাসীর পতন হয়ে যাবে এবং তারা উন্মাদের মতো ব্যবহার করবেন, এটা তো হতে পারে না। তাদের মিডিয়ার ক্যারেক্টার দেখেছেন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়াচ্ছে তাদের ওই গদি মিডিয়া। মমতার মতো মানুষও বলছে বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানো উচিত। আমি ওয়েট করব, সামনে তো এই যে মমতার ইলেকশন তো এসে সারলো, তখন দেখব তার পেয়ারে দাদা মোদির বিরুদ্ধে তার ক্যাম্পেইনের ভাষাটা কেমন হয়। তখন আমি আশা করি জবাবটা দেওয়া থাকবে। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নানা ইস্যু নিয়ে যখন কথাবার্তা বলে, আমার খুবই জানবার ইচ্ছা করে 2023 সালে যখন গয়েশ্বরচন্দ্র রয়কে পিটিএ রাস্তায় ফেলে পেটানো হলো, রক্তাক্ত হয়ে গেল, সেটাকে কি ভারত একবারও বলেছে সংখ্যালঘু নিপীড়ন হয়েছে? এই জুলাই গণ অভ্যুত্থানেও 7 থেকে 8 জন হিন্দু সম্প্রদায়ের মানুষও তো মারা গেছে পুলিশের দ্বারা, ছাত্রলীগের দ্বারা, যুবলীগের দ্বারা। এবং শেখ হাসিনা যার নির্দেশে এই কাজগুলো হয়েছে তাকে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছে। সো রিয়া গোপ, ছোট্ট একটা বাচ্চার কথা মনে আছে, ঘরের ভেতরে বসে থেকে হাসিনার পুলিশের গুলিতে মারা যায়। এবং এই যে রিয়া গোপ মারাটা গেল, এখন রিয়া গোপের তেলে মারার আসামিটাকে অবশ্যই শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে নিয়ে ভারত লালন পালন করছে। তার মানে সংখ্যালঘু নিপীড়নের যে কথাটা বলে, সংখ্যালঘুর উপরে যারা নিপীড়ন চালিয়েছে তাকে প্রশ্রয় দিচ্ছে কে? ইন্ডিয়া। তাদের আর কথা বলার জায়গাটা থাকে। চিন্তা করেন, বাংলাদেশে চঞ্চল চৌধুরী ধরেন একজন অভিনেতা, আমি তাকে পছন্দ করি কি না করি সে আলাপ ভিন্ন, কারণ এখন তারা বলবে শিল্পীর পরিচয় শুধুই অভিনেতা। বাট তারাও খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর বস্তা নিয়ে যখন টাক দাঁড়িয়েছিল, ওই জায়গায় গিয়ে তারাও প্রতিবাদ করেছে। তারাও শেখ হাসিনাকে মা বলে একেবারে পায়ে লুটিয়ে পড়ার কাজ করেছে, নির্লজ্জপনা, বেহায়াগিরি করেছে তারাও। ধরেন চঞ্চল চৌধুরীর পর যদি আক্রমণ হতো, ভারত সাথে সাথে বিবৃতি দিত সংখ্যালঘুর পর নিপীড়ন হচ্ছে। কেন? সাইফ আলী খানের পর আক্রমণ হয়েছে না, এত বড় একটা আক্রমণ ঘটেছে, তাহলে এটাও সংখ্যালঘু নিপীড়ন। আর ভারত আমাদের দিবে সংখ্যালঘু নিপীড়নের সবক। সারা পৃথিবীতে সংখ্যালঘুর প্রোটেকশনের ক্ষেত্রে সবচেয়ে ডিজাস্টার যে জায়গায় হয়, দ্যাট ইজ ইন্ডিয়া। এখনো তারা শত 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 বছরের পুরাতন মসজিদের নিচে মন্দির আছে কিনা তারা এইটা অনুসন্ধান চালানোর চেষ্টা করে এবং ফেক অ্যালিগেশন দিয়ে মসজিদ ভাঙে। আর তারা বাংলাদেশকে সম্প্রীতির গান শেখাতে আসবে। আমি বলছি না যে এই জায়গায় অনেক ক্ষেত্রে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে নাই বা সংখ্যালঘুর উপর নিপীড়ন হয় নাই, পূজার ভেতরে গন্ডগোল লাগে নাই, লেগেছে। 2021 সালের কথা মনে আছে? ক্ষমতায় কারা ছিল?
শেখ হাসিনা, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন খুঁজতে গেলে 2021 সালে যে সব জায়গায় গন্ডগোল হয়েছে যুবলীগের কর্মীরা সেই জায়গাগুলোতে ছিল, কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকেই বানানো হয়েছে সংখ্যালঘুদের সেফগার্ড। কিন্তু শেখ হাসিনার লোকজন কি পরিমাণ সংখ্যালঘুদের পর নিপীড়ন চালিয়েছে সেটা তো ডাটা নিয়ে তাদের কাজ করার কথা ছিল। শেখ হাসিনার একান্ত অনুগত, বেনজিরের কথা মনে থাকবার কথা, বেনজির মনে আছে গোপালগঞ্জে এই যে বিশাল বড় সম্পত্তি দখল করে নিয়েছিল, কাদেরকে বেশি উচ্ছেদ করেছিল? হিন্দুদের। সেই বর্ণনা তো নিশ্চয়ই দেখেছেন। তাহলে এইগুলা নিয়ে কি ভারতের মাথা ব্যথা আছে? তার মানে এটা সংখ্যালঘু নিপীড়ন না, বরং তাদের ওই দিল্লি দাসীর পারপাস সার্ভ করে এমন জিনিস নিয়েই তারা কথাবার্তা বলছে। আর কলকাতার ওই যে হকার সাংবাদিকদের কয়েকজন দেখি, ময়ূকের মতো কিছু হকার সাংবাদিক, যারা মনে আছে যে একটা পেঁয়াজ আসলে পেঁয়াজটা কেটে মানে অ্যানিমেটেড জিনিস বোমা আসছে, তারা কি বিশ্রী কাজ করে, এবং এটাও তাদের দেশের নাকি মিডিয়া। এটা ভাবতে লজ্জা লাগে। কিছু মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতেরও আছে আমি জানি, তারাও খুবই ক্রিটিক্যালি এই ব্যাপারগুলোকে দেখবার চেষ্টা করে, তারাও কিন্তু কন্ডেম করে। মানে উপাসালা ইউনিভার্সিটি সুইডেনের একজন প্রফেসর আছেন, ওই প্রফেসর দেখবেন খুবই ক্রিটিক্যালি এই গদি মিডিয়ার অপপ্রচার নিয়ে কিন্তু তারা লেখে। কিছুদিন আগে যখন ওই যে মানে ধোয়া তুললো ভারত যে সংখ্যালঘু একজন নেতাকে গ্রেপ্তার করছে, এবং তারপরে কিন্তু বাংলাদেশের একজন আইনজীবীকে একদম জবাই করে মারা হলো। তো এইটা নিয়ে তারা যখন ধোয়া তুলছে, তো ভারতীয় নাগরিক যিনি আছেন উপাসালা ইউনিভার্সিটির পিস অ্যান্ড কনফ্লিক্টের তিনি প্রফেসর, তো উনি যেটা করছেন, উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, মানে টুইট করেছিলেন, মানে বর্তমান যেটা এক্স আর কি। তো ওই জায়গায় উনি করছেন যে বাংলাদেশে যেটা হলো যে এই টাইপ একজন নেতাকে গ্রেপ্তার করা হলো, তার জামিন দেওয়া হলো না, তারই সমর্থকরা একজন মুসলমান লয়ারকে মানে কুপিয়ে মেরে ফেললো। সেম ঘটনা যদি ভারতে হতো, ওই তথাকথিত কোনো ধর্মীয় নেতাকে এনকাউন্টারে মারা হতো, তার সমর্থকদের একদম ভ্যান্ডালাইজড করে দেওয়া হতো ইমিডিয়েটলি। সো এটা হলো পার্থক্য। এটা তো আমাদের দেশের কথা না। ওই যে একজন ভারতীয় নাগরিক, উনি কিন্তু মুসলিমও না, উনি প্রফেসর, উনি উপাসালা ইউনিভার্সিটির প্রফেসর পিস অ্যান্ড কনফ্লিক্টের, উনি নিজেই এইটা কিন্তু বলছেন। সো ভারত তো আসলে খুবই অসহনীয় রাষ্ট্র হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং তার প্রতিবেশী কার সাথে সম্পর্ক ভালো আছে বলেন তো? পাকিস্তানের সাথে তো আগে থেকেই সম্পর্ক থাকবারই কথা না। তারপরে মালদ্বীপে তো এখন অ্যান্টি ভারতীয় সেন্টিমেন্ট একেবারে তুঙ্গে, এবং মাইজ্য ক্ষমতায় চলে আসলো, এবং তাকে আবার উৎখাত করার জন্য কিন্তু তাদের রয়ের প্লটও কিন্তু রেডি ছিল। তারপর খেয়াল করে দেখেন শ্রীলঙ্কায় অবশ্যই ভারতের ক্ষমতার সাথে তাদের কনফ্লিক্টটা আছে। নেপাল, অনেকেই বলার চেষ্টা করে, বাংলাদেশে অনেক সুশীল সমাজের মানুষ আছে, তারা বলার চেষ্টা করে যে শুধুমাত্র ভারতের অধিকাংশ মানুষ মুসলিম, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, এই কারণেই দেখতে পারে না। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, নেপালে তো পার্সেন্টেজের হিসাবে ভারতের চেয়েও বেশি হিন্দু বাস করে, পার্সেন্টেজের হিসাবে। নেপালের মানুষজন তাহলে ভারতকে কেন দেখতে পারে না? তার কারণ হলো ভারত প্রত্যেকটা জায়গায় দাদাগিরি ফলাতে চায়। সম্পর্কটা হতে হয় ভারসাম্যপূর্ণ, রাষ্ট্রীয় সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ। আমিও চাই মানুষে মানুষের সম্পর্কটা থাক, কেউ শত্রু রাষ্ট্র না হোক, কালেকটিভলি যদি সবাই ভালো থাকে, সাউথ এশিয়া যদি শক্তিশালী হয় কালেকটিভলি, তাহলে তো সবার জন্যই ভালো। বিজনেসের সম্প্রসারণ ঘটবে, পুরো পৃথিবীর একটা অন্য ধরনের অ্যাটেনশন পাবে। সার্ক প্রতিষ্ঠিত কিন্তু এই জন্যই হয়েছিল, কিন্তু সেটা আদতে ব্যর্থ হয়ে যাচ্ছে ভারতের দাদাগিরির কারণে। সো এই ব্যাপারগুলো বুঝতে পারা উচিত। এবং ভারত যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশনের ক্যাম্পেইন চালাবে, তারপর মানুষকে মিথ্যা তথ্য ফিড করে বিপদে ফেলার চেষ্টা করবে, নানা জায়গায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, এটা খুবই অনুমিতই ব্যাপার। আমার কাছে মনে হয় এটা রাগঢাক করার কোনো ব্যাপার না।